ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো যে বাড়তি টাকা লাগবে একটা হিসেবে বলছে যে প্রায় ৩০,০০০ কোটি টাকা লাগবে শুরু করার জন্য। একটা বড় কাজ হবে অর্থমন্ত্রীর, সেটা হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি করা। অর্থ এবং পরিকল্পনার মন্ত্রণালয়ে দায়িত্ব পেয়েছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি আসলে কাঁধে একটা বিশাল বড় দায়িত্ব নিয়েছেন। শুধু তাই নয়, আজকে দায়িত্ব গ্রহণের সময় থেকে এই নতুন সরকার ২৩ লাখ কোটি টাকারও বেশি ঋণের বোঝা তাদের কাঁধে নিয়ে যাত্রা শুরু করলো। বাংলাদেশের এই যাত্রাটা আসলে কতখানি কঠিন হতে যাচ্ছে? না, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব সবসময় আসলে জটিল এবং কঠিন। তবে যিনি দায়িত্বপ্রাপ্ত হয়েছেন তিনি এই বিষয়ে দীর্ঘদিন যাবৎ তার নিজের অভিজ্ঞতা, নিজে ব্যবসায়ী মানুষ, যদিও বিএনপি সরকারি ছিল না বিগত ২ দশকে, কিন্তু আমার যতটুকু মনে পড়ে আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থনৈতিক বিষয়গুলোতে সবসময় সক্রিয় ছিলেন। অন্তত সিপিডির যে কোনো প্ল্যাটফর্মে আমরা ওনাকে রেগুলার পেতাম এবং উনি অর্থনীতি বিষয়ে খুবই সচেতন ভাবে মতামত রাখতেন। সুতরাং সেই জায়গায় তার এই নিয়োগটি আমার মনে হয় যে উপযুক্তই হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে যে ধরনের চ্যালেঞ্জগুলো নিয়ে উনি শুরু করছেন, সেই চ্যালেঞ্জগুলো কিভাবে উনি মোকাবেলা করবেন। একটা হচ্ছে বড় ঋণের চ্যালেঞ্জ। বিগত সরকারের সময় থেকেই আসলে এগুলো নিয়ে আলোচনা হচ্ছিল যে বিপুল পরিমাণ ঋণ এবং সেই ঋণের দায় মেটাতে গিয়ে আমাদের মূল বাজেটের একটা বৃহদাংশ চলে যাচ্ছে। এবং গত অর্থ বছরই যেটা হয়েছে যে আমাদের রাজস্ব আয় দিয়েও আমাদের নিজেদের এই যে ব্যয়, এটা আমরা মেটাতে পারছি না। সুতরাং সেটার জন্য ঋণ করতে হচ্ছে। এই যে একটা ভিসাস সার্কেল, ঋণ করে ঋণ মেটানো, এই জায়গা থেকে আমার মনে হয় যে প্রথম বের হওয়ার একটা বড় তাগিদ থাকবে তার উপরে। প্রচুর পরিমাণে লোন করা হয়েছে আগের সরকার, সেগুলো এখন পে করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। এমনকি জ্বালানি কেনার মতো পর্যাপ্ত অর্থ কিন্তু অর্থ মন্ত্রণালয় দিতে পারছে না। কন্টিনিউয়াস তাগাদা থাকছে, সেই টাকা কিন্তু দিতে পারছে না অর্থ মন্ত্রণালয় থেকে। সুতরাং সেই জায়গায় একটা চাপ থাকবে। একটা বড় কাজ হবে অর্থমন্ত্রীর, সেটা হচ্ছে রাজস্ব আদায় বৃদ্ধি করা। দুর্ভাগ্যজনক যেটা যে কমতে কমতে এমন একটা জায়গায় দাঁড়িয়েছে যে এশিয়ার ভিতরে সবচেয়ে কম রাজস্ব জিডিপি অনুপাত বাংলাদেশে, অর্থাৎ ইকোনমির তুলনায় সবচেয়ে কম রাজস্ব আদায় হয় আমাদের দেশে। এবং সেটা এই কারণেই হয় যে প্রচুর পরিমাণে কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয় এবং কর জালের বাইরে আমরা থাকি। আবার এরকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতির কথা আপনি বলছেন, এরকম পরিস্থিতিতে বিএনপি যখন নির্বাচনী প্রচারণা করছিল তখন তারা সর্বোচ্চ গুরুত্ব দিয়েছিল ফ্যামিলি কার্ডকে, অর্থনীতির চাকাকে ঘুরিয়ে দেওয়ার জন্য এই কার্ডগুলোর কথা তারা বলেছে। সেখানে ফার্মার্স কার্ড ছিল, নানান রকম কার্ড ছিল। সেটি তারা কতখানি আসলে এই যে মানে ইশতেহারে বলা শব্দটা মানে তো আসলে ওয়াদা করেছিল জনগণের সাথে, এই ওয়াদাটা কতখানি রাখতে পারবেন? যে দেখেন, আমরা নিজেরা যেটা বলছিলাম যে পরিমাণ রাজস্ব আদায়ের পটেনশিয়ালস আছে এই অর্থনীতির, আমরা বলেছিলাম যে ২০২১ সালে প্রায় যত রাজস্ব আদায় হয়েছে তার ১/৩ আরও বাড়তি রাজস্বের সুযোগ আছে। যদি সেরকম একটা রাজস্ব পাওয়া যায় তাহলে ফ্যামিলি কার্ড বা ফার্মার কার্ডের মতো যে বাড়তি টাকা লাগবে একটা হিসেবে বলছে যে প্রায় ৩০,০০০ কোটি টাকা লাগবে শুরু করার জন্য। এবং সেটা উনি শুরু করবেন সকল ফ্যামিলিকে দিয়ে না, শুরু করবেন মূলত যারা উইমেন হেডেড হাউস হোল্ডস রুরাল এলাকাতে, তাদেরকে দিয়ে উনি শুরু করতে চান। তো সেরকম একটা কার্ড ২০০০ টাকা করে, সেটা যদি ৩০,০০০ কোটি টাকা লাগে এবং সেটাতে যদি সব কিছু অন্তর্ভুক্ত হয়, সেটা খুব বড় টাকা না যদি এই বাড়তি টাকাগুলো পাওয়া যায়। সুতরাং এক্ষেত্রে রাজস্ব আদায়ের কতটা সক্ষমতা বাড়াতে পারবেন কিনা, রাজস্ব ডিজিটাল সিস্টেমে যাচ্ছে এনবিআর, সেটার পিছনে বিরোধিতা আছে, যেতে চাচ্ছেন না। সুতরাং এই জায়গাগুলো ওনাকে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।